আজকে না আমি ব্লগটা শুরু করেছিলাম রাত থেকে। তো এখন আমি রাত্রেবেলা উপরে এসেছিলাম। উপরে এসে ছেলেটাকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। তো আদিত্য সেই ম্যাগিটাই খাচ্ছিল। খেতে, খেতে হঠাৎই না একটা কথা আমার মাথায় চলে এলো জানেন? যেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। জীবনটা আজকে আমার এরকম একদমই হওয়ার কথা ছিল না। আজকে আমি যখন কোয়ার্টারে ছিলাম ঠিক এই মুহূর্তটাতে আমি আদিত্যকে বই পড়াতাম এবং রাত্রেবেলা রান্নাবান্না তোড়জোড় শুরু করতাম যে রাত্রেবেলা আপনাদের দাদাভাই বাড়িতে এসে কী খাবে, রুটি করতে হবে। নিজের একটা সুন্দর সংসার ছিল। আজকে সেই সংসার থেকে বেরিয়ে এসে মানুষের কটাক্ষ কথা, অবহেলা, বঞ্চনা এই সমস্তই শুনতে হচ্ছে। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িতে আসাটা মানে একটা পাপ। এবং সবথেকে বড় বিষয় বাবা মারও তখন চিন্তা হয়ে দাঁড়ায় যে এর কী হবে, এর ভবিষ্যৎ কী। সবার ক্ষেত্রে এক জিনিসটাই হয়। যাই হোক, শত চিন্তার মাঝেও একটাই চিন্তা করি যে নিজেকে সবসময় পজিটিভ থাকতে হবে, ভালো চিন্তা ভাবনাটা মাথায় আনতে হবে। ভালো চিন্তা ভাবনা যতক্ষণ আমাদের মাথায় আসবে তখনই কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারবো। তো যাই হোক, জীবনে তো যুদ্ধ আমাদের করতেই হবে। আমাদের আজকে যে খারাপ সময়টা চলছে সেটা যদি আমরা বুদ্ধি করে সেটা সমাধান করতে পারি, হয়তো 4-5 মাস পরে গিয়ে সেটা কিন্তু আমাদের সাময়িকভাবে ঠিকও হয়ে যায়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়ি জীবনে, বা আমরা জীবনে দেখবেন খারাপ সিদ্ধান্তগুলোই কিন্তু নিয়ে নিই। কিন্তু সেই মুহূর্তটা খারাপ সিদ্ধান্তটা না নিয়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়াই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ভীষণভাবে ভেবেচিন্তে চিন্তাধারাটা নেওয়া উচিত। তো যাই হোক, জীবনে যেটা হবে সেটা হওয়ারই হবে, আর যেটা ঘটার সেটাই ঘটবে। ঈশ্বরের উপরে সবই ছেড়ে দিয়েছি, যে ঈশ্বর যেটা করবেন মঙ্গলের জন্যই করবেন। আমি এখন রেডি হচ্ছি, যাব একটু বাজারের দিকে জানেন তো। তো খুবই খারাপ মনটা, তার মধ্যে দিয়ে বাজারে তো যেতেই হবে, কারণ খাওয়া দাওয়াটা তো ছেড়ে দিতে পারবো না। আর মা যেহেতু গেছে অন্যের বাড়িতে, গতকালকেও ভেবেছিলাম বাজারে যাবো, রেডি হয়েও পরে আর আমি যাইনি রাত্রেবেলাতে, কারণ কালকে বিশেষ কাজ ছিল একটু, সেই কারণে আর যেতে পারিনি। ওইদিকে আমার বোন আমাদের বাড়িতে বেঁধেছে এখন যুদ্ধ। আমার কিন্তু এর সঙ্গে যুদ্ধ করতে নেব না, আগে তো বলে দিচ্ছি। মার আগে মার, তারপরে তুই আবার এই ছেলেটা এত বড় দুষ্টু হয়েছে না। ভালো কোনো চিলড্রেন্স হোস্টেল থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন তো, যে আমার বাড়ি হচ্ছে চাকদাতে, তো চাকদার আশেপাশে কোনো ভালো কোনো চিলড্রেন হোস্টেল থাকলে প্লিজ একটু আমাকে জানাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি ভালো কোনো চিলড্রেন হোস্টেল আপনাদের জানা থাকে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি যাবো, ওরে বাড়ি থাকবো, আমি যাবো, ওর বাড়ি থাকবো। অসহ্যকর। না না, সিরিয়াসলি ওরে হোস্টেলে না দিলেও ঠিক হবে না। আমার বলছে তুমি আমার কিসের সম্পর্কে? হ্যাঁ কি সম্পর্ক? আরে সে আমার বলে কি সম্পর্ক? ওটা কি সম্পর্ক? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? জানো কোন রাখে বলে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ অসভ্য ছেলে একটা। ঢুকবি না আজকে ঘরে। আর ওই একজন নামছে, কই না ওটা ফোনে নামতেছে সকাল সকাল, দেখা যাচ্ছে না। অনেক পছন্দ দেখ কিরে, এই টাকা, এই বলছি কি তোর মা বাবা কি কাজে গেছে? না না, তাহলে ঠিকই আছে, ও ঠিকই বলেছে। বাবার কাছে আছে? এই সর্বনাশ করেছে, তোকে রেখে চলে গেল বাবার কাছে। বাবার ফোন করো, বলো বাবা আমাকে মা রেখে তোমার কাছে চলে গেল, তো বলো। আর ওই যে ঢাক ঢাক কোলে উঠেছে, তাদের ফোনটা নিবি তো, ফোনটা নিবি তো নাকি? ও চুপ করো চুপ করো চুপ করো।
আসছি। তারপরে বিকালবেলাতে আমি এই যে এখানে চলে এসেছি এখন এই বিছানা চাদর টাদর সমস্ত কিছু গোছানোর জন্য। তো যাই হোক চলুন, এইদিকে এখন বিছানা চাদরটাকে টেনে হেঁচড়ে ঠিকঠাক করছি, কারণ হাতের কাজটা যে এতক্ষণ ধরে করছিলাম তারপরে সেটাকে আর ঠিক করা হয়ে ওঠেনি, সেই জন্য এখন ভাবলাম ঠিকঠাক করে নিই। আর কিছুক্ষণ পরেই তো মাও চলে আসবে জানেন তো। গত মানে আমি তো আপনাদের সঙ্গে এর আগের বছরও ঠিক এই মুহূর্তটাগুলোতে শেয়ার করেছিলাম আমার ঠিক এরকম পরিস্থিতি এসেছিলো। আবার কিন্তু সেটা সাময়িকভাবে ঠিকও হয়ে গেছিলো, তবে এবার আমার যেটা মনে হচ্ছে হয়তো কিছুই আর ঠিক হবে না। আমি যতবারই আমি লক্ষ্য করেছি, আমি যে মানুষগুলোকে বেশি বেশি করে ভালোবেসেছি আঁকড়ে ধরেছি সেই মানুষগুলোই না আমাকে বেশি প্রতারণা করেছে এবং আমার সঙ্গে ততটাই ছলচাতুরি করেছে। কোনো মেয়েই তার সংসার ছেড়ে কখনোই বাপের বাড়িতে এসে পড়ে থাকতে চায় না। ভাঙা হোক চোরা হোক সেটা নিজের বাড়িই হয়। দেখবেন আপনারা লক্ষ্য করে যে শ্বশুরবাড়িতে মেয়েরা যাবার পরেই কিন্তু সেই ভাঙাচোরা বাড়িটাকেই আঁকড়ে পিষড়ে ধরে বাঁচতে চেষ্টা করে। কিন্তু যখন সেই জায়গাটা অন্যরকম পরিস্থিতিতে তৈরি হয় তখনই কিন্তু একটা মেয়ে, বুঝেছিস কি বলেছি? খেয়ে নাও, দুধটা পড়ে যাচ্ছে বাবা। তুমি আমাকে সাদা দুধ মোটেই দিনি। খেয়ে নাও, এত বিরক্ত করো না, সব কিছুতে এত ইয়ে করা ভালো লাগে না, বুঝেছো? খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খাও, জল খেতে হবে না এখন আর। আমি হাতের কাজ নিয়ে বসবো। না না, ভেবেছিলাম বাজার করতে যেতে হয় নাকি তাই। তোকে ওদিকে আমি দুধটা দিয়ে আমি সোজা চলে এসেছিলাম চান টান করে উপরে। তো এদিকে অনেক জামা কাপড় রয়েছে, সমস্ত জামা কাপড় কিছুটা শুকিয়েছে সেগুলো বোনের হাতে দিয়ে দিলাম। আর আমার বোনের কাণ্ড দেখেছেন, সারাদিন পড়ে পড়ে ঘুমোই সে কিনা নাকি মোটা হবে সেই জন্য। আর আমি এইদিকে খেটে খেটে মরছি, এটাই হচ্ছে কপাল। আমি বিয়ের আগেও জানেন প্রচুর প্রচুর কষ্ট করেছি, বিয়ের পরে ভেবেছিলাম এবার হয়তো আমার জীবনে সুখ আসবে, ভালো হাজবেন্ড পেয়েছি, কিন্তু তার মূল্যটা যে সে আমাকে এইভাবে দেবে আমি কখনোই বুঝতে পারিনি। যাই হোক, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে এনে রেখে দেবো, আর যেগুলো মানে এখন মেলে দিয়ে দেবো সেগুলোকে এখন উপরে নিয়ে যাব। আমাদের এখানে না গত কয়েকটা দিন ধরে টিপ 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 করে বৃষ্টি হতেই আছে, এই জন্য আমি আর রোদে জামা কাপড় মেলি না। আমি ঘরের ভেতর দিয়েই মেলে রাখি, যখন সেগুলো শুকিয়ে যায় তখন আবার তুলে নিয়ে চলে যাই বাইরে, একটা দিন মেলে দিয়ে তারপরে সেটাকে আবার ব্যবহার করি। ঘরের মধ্যেটা আমাদের এই সিঁড়ি ঘরের এই পাশটা হচ্ছে আমাদের, ওই পাশটা হচ্ছে আমার কাকিদের, এরকম করেই সেপারেট করা, কিন্তু এখনও সিঁড়ি ঘরটা আমাদের কিন্তু করা হয়নি তারও কিছু বিশেষ কারণ আছে, সেটা আপনাদের সঙ্গে আমি পরে একটা ব্লগে শেয়ার করে দেবো। তো যাই হোক, এইদিকে একটা একটা করে জামা কাপড় মেলতে মেলতে আমার বোন আবার এসে আমাকে খুঁজছিল জানেন, এই মুহূর্তটা একটা হাসির কাণ্ড ঘটেছিল। ও এসে খুঁজছে আর আমি এইদিকে টিপটিপ করে হাসছি, দেখি ও কী করে। অবশেষে ওকে আমি ডেকে বললাম যে দেখ আমি এইখানেই রয়েছি, তুই ওখান দিয়ে আমাকে কোথা দিয়ে খুঁজছিস। তো যাই হোক চলুন, এরকম হাসি ঠাট্টার মধ্যে দিয়েই কিন্তু আমাদের দিনটা এখন চলছে। আর আপনারা একটু আশীর্বাদ করবেন বা ভগবানের কাছে প্রে করবেন আমি যেন সফলতা পাই। এতটা কষ্ট করছি তার জন্য, তার থেকে বড় কথা আমি যেন আমার নিজের সুন্দর যে বাড়িটা করেছি নিজের পছন্দ অনুযায়ী সেই বাড়িটাতেও যেন আমি যেতে পারি। জানি না কপালে আমার কী লেখা আছে, আমি এইটুকু আমার ঈশ্বরের উপরে ভরসা আছে যে আমার সব কিছুই ঠিক হবে, আমার আগের মতন সমস্ত কিছুই ঠিক হবে, কিন্তু সেটা হয়তো একটু সময় লাগবে। আমরা অনেক মেয়েরা ভাবি না যে আমার দ্বারা কিছু হবে না, আমার সব শেষ হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারবো না, আমি মেয়ে মানুষ, এই চিন্তা ভাবনাগুলো যারা আমরা করি তারাই কিন্তু জীবনে আমরা পিছিয়ে থাকি। তো আমি সেই সমস্ত মেয়ে মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জীবনে যখনই কোনো খারাপ সময় আসবে ভেঙে না পড়ে সেই খারাপ সময়টাকে কীভাবে মোকাবেলা করতে হয় সেটা কিন্তু নিজের বুদ্ধিতে না পারলেও যদি কোনো ভালো মানুষ আপনার আশেপাশে থেকে থাকেন তার পাশ থেকে যুক্তি নিয়ে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন। তো আমি না মানে লক্ষ্য করে দেখেছি আমার কিছু কাছের মানুষ আমাকে মানে শুধু আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করে, ইস তোর কপালটা এত খারাপ, ইস তোর ছেলের কপালটাও খারাপ, কী যে করবি জীবনে, তোর যে জীবনে কী হবে। তো আমি সেদিন আমার একটা কাছের মানুষকে আমি বলছি যেটা হবার সেটাই হবে,
কি হয়েছে, মানুষ কি ডিভোর্স থাকে না, ডিভোর্স হয় না, মানুষের ছেলে মেয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে না? এখন অনেক মানুষ আছে এরকম যারা তার একটা সন্তানের জন্য ভালো বাবা খুঁজছে বা যারা মা খুঁজছে। তো সেরকম জীবনে যদি কোনো দিন নিতে হয় স্টেপ, তাহলে সেটা আমাকে নিতে হবে। কি আছে করার জীবনে? আমি তাই বলে থমকে দাঁড়িয়ে যাব, এটা তো কোনো দিন সম্ভব নয়। আর জীবন যদি কখনো কোথাও খালি হয়, দেখবেন সেই জায়গাটা ভরাটো হয়ে যায়। আমি কিন্তু তারপরে যে আদিত্যকে বললাম, বাবা ভগবানের কাছে প্রে করো, কারণ ওখানে থাকতে তো কোয়ার্টারেও পুজো করতো, আর এখন তো এখানে এসে আমাদের তো বড় ঠাকুরঘর, ওখানেও আর পুজো করতে যায় না। তো ভগবানের এখানে একটা আমি বড় মায়ের ছবি এনে রেখেছিলাম, যাতে আমি শুতে বসতে ঘুরতে ফিরতে সব সময় বড় মায়ের নাম তো আমি নিই, বড় মা আমার সঙ্গেই থাকেন। তবে আমি এই জায়গায় যে ছবিটা রেখেছি, এই ছবিটা ইচ্ছাকৃতভাবেই রেখেছিলাম, যাতে ওই ছবিটা আমার চোখের সামনে সবসময় থাকে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু একটু ইনহেল এইগুলো করতে বসেছিলাম। আসলে আমি এই জিনিসগুলো না মোবাইল থেকে একটা দিদির ভিডিও আমি কন্টিনিউ আমি ফলো করি, এবং তাদের ভিডিওগুলো দেখে দেখে আমি এত কিছু শিখেছি এবং আমি ফলও পাচ্ছি। এটা আপনাদের আমি সবসময় বলবো যে আপনারাও এই জিনিসগুলো করার চেষ্টা করবেন, দেখবেন জীবনটা অনেকটা পরিবর্তন হয়। আর এই ট্যারো জিনিসটা কিন্তু ভীষণই কার্যকরী একটা ফলাফল দেয়, আমি যেটা মনে করলাম। তো যাই হোক, তারপরে আমি আমার প্রেটা জানালাম ঈশ্বরের কাছে, অর্থাৎ আমি আমার বড় মায়ের কাছে জানিয়েছি। সমস্ত কিছু জানানোর পরে আমার কিন্তু প্রেটা শেষ হয়েছে। তারপরে প্রে আমার শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে এই যে এখন ভাত খেতে বসেছিলাম। আজকে মা রান্না করেছে ডিমের ঝোল, আলু আর পটলটা ভাজা। তো যাই হোক, চলুন এখন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আজকে সকালবেলা না খেতে খেতে আমার অনেকটা বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 12:30 একটা মতন। তো এখন বসেছি খেতে, জানেন এত খিদে পেয়েছে ধারণা করার বাইরে। খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু এই যে এইদিকে বাজারটাও করে নিয়ে এসেছিলাম। বাজারটার থেকে আজকে নিয়ে এসেছি কুমড়ো, এখানে কাঁচকলা নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি। তবে এই কুমড়োর বীজগুলো না একেবারেই ফেলবো না। ইস, মস্ত বড় একটা ভুল হয়ে গেল জানেন আমার। আমি না বাড়িতে গিয়েছিলাম, যদি কুমড়োর বীজগুলো সঙ্গে করে নিয়ে যেতাম, ওখানেই ফেলে রেখে দিয়ে আসলে গাছগুলো হয়তো হয়ে যেত। আমি কিছুদিন আগে জানেন তো আমার বাড়ির ওই পাশ দিয়ে অনেকগুলো আমের বীজ ফেলে রেখে এসেছিলাম। মা আজকে বাড়িতে গিয়ে দেখছি আম গাছের চারাগুলো বেশ সুন্দর বেরিয়ে গেছে, কিন্তু ঘরের একদম পাশ দিয়ে হয়েছে, তো হয়তো আম গাছগুলোকে আমি রাখতে পারবো না, যেহেতু শিকড়ে কিন্তু ঘরের অনেকটা ক্ষতি করে, সেই জন্য। তো যাই হোক, এইখানে এই যে কুমড়োর বীজগুলোকে রেখে দিচ্ছিলাম ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই, কিন্তু আমি ভয়েসটা অনেক দিন পরেই দিচ্ছি, তো এখন মনে পড়লো যে কুমড়োর বীজগুলোকে সঙ্গে করে নিয়ে গেলে ভালো হতো। আর এখন আমি বসবো হচ্ছে এই কাঁচকলা, উচ্ছে, কুমড়ো, রসুন, লঙ্কা সমস্ত কিছু বেছে পরিষ্কার করে রাখতে। আর এই লঙ্কাগুলোর না দাম বেশি নিয়েছে জানেন। এই লঙ্কাগুলো হচ্ছে 20 টাকা শোয়া, আর একটা ছিল 15 টাকা। তো 20 টাকারটাই নিয়ে এসেছি, যেটা কিনা লঙ্কা বেশি। আর আজকে হচ্ছে উল্টো রথের দিন, আমরা এসেছি এখন একটু মেলা দেখতে। তবে এখানে এসে না একটা কাণ্ড ঘটেছে আমার সঙ্গে, জানেন তো, যেটা আমি কল্পনাও করতে পারিনি। আগেও একবার হয়েছে আমারই হাজবেন্ডের একটা বন্ধুর বিয়েতে গিয়ে, ওই লোকটা হয়তো আমাকে লক্ষ্য করেছিল না যে আমি মানে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে প্রপোজ করেছিল। তো আজকেও মেলাতে গিয়ে সেম টু সেম ওরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। তবে হয়তো সে জেনে শুনেই করেছে, যেহেতু আমার হাতে শাঁখা ছিল, সিঁথিতে আমি হালকা করে সিঁদুর পরেছিলাম, শাঁখার দিকে লক্ষ্য করেছে কিনা আমি বলতে পারবো না। তো যাই হোক, আমরা সেটা নিয়ে গল্প করতে করতে চাউমিনটা খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আমি জিলেপি কিনে, আর আমার ভাই নিয়ে এসেছিলো বাদাম কিনে। এই দেখুন, এখানে এই যে জিলেপি নিয়ে এসেছি, রথের মেলায় যাবো আর জিলেপি খাবো না, সেটা কি হয় বলুন তো। আর জিলেপি জিনিসটা না আমার অত্যন্ত প্রিয় একটা খাবার। তো এখানে জিলেপি নিয়ে এসেছি, আর এখানে এই যে ভাই নিয়ে এসেছিলো বাদাম ভাজা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ও হ্যাঁ, যাবার আগে আরও একটা কাণ্ড আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এইদিকে দেখুন, যাবো এখন রাতে ঘুমোতে, আর আমাকে বাবু পড়াচ্ছে এখন মেহেন্দি। কে কার কথা শোনে, মা তোমাকে পড়তেই হবে। আর মেলাতে গিয়ে এই যে একটা ট্রাক্টর কিনে নিয়ে এসেছে, যার দাম নিয়েছে 60 টাকা, 20 টাকার জিনিস দাম নিয়েছে 60 টাকা।
ছেলেটার চেহারা দেখলে না বড় মায়া লাগে, যে দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে, মনে হয় যেন ওকে কিছুই খেতে দিই না। কিন্তু এই সর্বোচ্চ মানে আমার যে কষ্ট সব কিন্তু ওর জন্যই উজাড় করে দিই আমি। যাই হোক, চলুন আর বেশি কথা বলবো না, আজ তবে আসি। ভিডিওটার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ তবে আসি।